প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। আজ কথা বলবো যার সাথে এদেশের অত্যন্ত, আমি বলবো খুব সুমধুর কণ্ঠের, আমি বলবো সুবীর দা বা তার পরবর্তী পর্যায়ের এই প্রজন্মের যারা আছে, যে কোনো গান গাইলেই কানে বাজায়, কিংবা আমরা বাইরের দেশের উদিত নারায়ণের সাথে আমি তুলনা করি আমরা আমাদের আড্ডায়। আমাদের বন্ধু, আমাদের ছোট ভাই, এদেশের অত্যন্ত গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক কাজী শুভ। শুভ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একদম মন থেকে বললাম, বিশেষ এই করে আমরা প্রশংসা, এত বড় না প্রশংসা না, মানে তোমার কণ্ঠের ব্যাপারটা বলেছি, এটা আমার জন্য নেওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। না, এটা তোমার বিনয়। এখন কি করছো, মানে লেটেস্ট কাজ কি? এই তো সামনে বেশ কিছু কাজ, অডিওর কাজ হচ্ছে, পাশাপাশি পুরনো যে গানগুলো যেগুলো প্রোডাকশন হাউসে দেয়া আছে সেগুলো ভিডিওর কাজ। আচ্ছা আচ্ছা। মানে আস্তে আস্তে আমার একটা বিষয় মনে হলো যে ইদানিং না, গত 2-3 বছরে আমরা একটু রিভাইজ মিউজিকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, পপুলার হচ্ছে, মানে নতুন 4টা লাইন, এরপরে পপুলার কিছু গানের মোটিভ ঢুকিয়ে এটা বলিউডও হচ্ছে, টলিউডও হচ্ছে, আমাদের দেশেও প্রচুর হচ্ছে। এইটার মানে কারণটা কি? এটা তুমি কতটা কমফোর্ট? শুনতে খারাপ লাগে না? না, খারাপ লাগে না, আমি নিজেও করেছি। কিন্তু এটার আসলে মানে এটার নাম কি দেবে আর কি? রিভাইজ মিউজিক বললাম। রিভাইজ মিউজিক আসলে এটা খারাপ কিছু না আমার মনে হয়, কারণ ফাইনালি আমরা যতই যে বলি না কেন, আসলে ওই যে কথা আছে না, পুরান চাল ভাতে পারে। তো মানে এই ব্লেন্ডিংটা কিন্তু মানে নতুন পুরনো মিলে যে একটা বিষয়, একদম পুরোপুরি কভার করার চাইতে বরঞ্চ সেটা আগে যেমন একটা রিমেকের একটা যুগ ছিল, কিন্তু এখন সবাই দেখলাম যে নিজের 4টা লাইন আবার নতুন নতুন করে। খারাপ না, আমার কাছে ভালোই লাগে। তুমি কয়টা করেছো? আমি এ পর্যন্ত মনে হয় 3টা হবে। আচ্ছা, মানে কার গান নিজের ভালো লাগে থেকে তো এই সিলেকশনটা হয়? থেকেই হয় কি, আসলে অনেক কিছুই মাথায় রাখতে হয়। আচ্ছা, মানে মার্কেট, পপুলারিটি, সবকিছু মিলেই আসলে এখন তো ভিউজের বিষয় আছেই। এটা নিয়ে খুব টেনশনেও থাকতে হয় আসলে। গান রিলিজ করার পরেই একটা মাথায় একটা টেনশন কাজ করে যে ভিউ, কারণ ইউটিউবের বিষয়টা আমরা আসলে কেউই জানি না যে কোনটা ভিউ হবে কি না হবে। একটা বাড়তি একটা টেনশন কাজ করে, যত ভালো কাজই করি না কেন, যত এফোর্টই দিই না কেন, ফাইনালি একটা দুশ্চিন্তা থাকে যে এটা ফল্ট করলে তো মানে ইজ্জতের বিষয় হয়ে যাবে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এখন নাকি কোন শিল্পীর গান রিলিজ হলে 1 ঘন্টা পর পর রাতে ঘুম ভেঙে যায়, ভিউ দেখে কত হলো। আসলে এটা আমি কয়েকদিন আগে খুব জনপ্রিয় সঙ্গীত শিল্পী পরিচালক, আমি নাম বলতে চাই না, ভাই আজকে রিলিজ, আজকে তো ঘুম হবে না। আসলে কেন 3 ঘন্টা পর পর আমি অ্যালার্ম দিয়ে রাখছি, কত প্রিয় হবে না। আসলেই মানে ওই যে একটা টেনশন কাজ করে যে একটু পর পর দেখছে যে এটা আগাচ্ছে কিনা বা স্টপ হয়ে গেছে কিনা। এটা আসলেই একটা চিন্তার বিষয়, কারণ স্বাভাবিক এখন আমার গানের যদি ভিউটা নাই হয় তো প্রোডাকশন হাউসগুলো কেন আমাকে দিয়ে, কারণ বিজনেস তো ওখানেই। একদম। একটা কথা কমপ্লিমেন্ট আকারেই বলি যে তুমি গত 2 বছরে বিভিন্ন প্রোডাকশনে সর্বাধিক গান করেছে এবং সর্বাধিক ডুয়েট বলি বা বলি, এটার প্রথমত কারণ কি? নিশ্চয়ই তোমার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা যতটুকু বলতে চাও বলতে পারো। পাশাপাশি নতুন নিউকামারদের সাথে গান গাইতে কি কি ক্রাইটেরিয়া লাগে? ধরো আজকে যারা দেখছে, শুভর সাথে আমি একটা গান গাইতে চাই, ওর কি ক্রাইটেরিয়া লাগবে? ক্রাইটেরিয়া প্রথমত ভালো গাইলে আমার কোনো না নেই, কারণ আমিও তো একসময় অনেক কষ্ট করেই এ পর্যন্ত এসেছি। কারণ এই সুযোগটা অনেক বড় একটা বিষয়। দেখা গেলো সে ভালো গাচ্ছে, কিন্তু অনেক শিল্পী কিন্তু গাইতে চায় না, মানে না, এটা ভালো গাইলেও গাইতে চায় না। আমি নতুন হলে সে যদি আসলেই ভালো গায়, আমি বরঞ্চ সেটা আমি আমার দিক থেকে চিন্তা করি যে না, আমিও তো একসময় নতুন ছিলাম, এই সুযোগটুকু তার যদি কাজে লাগে সেটা হোক না, সেক্ষেত্রে তোমার না থাকে না। আর আরেকটা প্রশ্ন ছিল যে প্রোডাকশন হাউসের বিষয়টাতে, আমি এটাই কিন্তু আমার পেশা, আমি অন্য কিছু করি না। আচ্ছা, তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা যদি চিন্তা করি, তারা কিন্তু অনেক বেশি প্রফেশনাল। আমার গলাকে ভালোবেসে কেউ যদি আমার গলাটাকে চায়, সে যদি আমাকে দিয়ে গান গাওয়াতে চায়, অবশ্যই আমি গান করব। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে বের হয়ে আসবো। সেক্ষেত্রে যেমন অনেকেই কন্ট্রাক্টেড হয়ে কাজ করেছে দীর্ঘদিন, এইসব বিষয়ে তুমি? না, চুক্তি আসলে চুক্তির পক্ষে আমি না কখনো। মানে এটা শিল্পী স্বাধীন থাকবে, সবার কাজ করবে, সৃজনশীলতা একটু মেরে দেয়, মানে অবশ্যই। আমি একটা জায়গায় আমার দেখা গেলো আমি একটা জায়গায় একটা বাইন্ডিংস থাকলো, 2 বছর একটা চুক্তি হলো, তো সেখানে তো আমার অনেক বড় একটা সুযোগ আসতে পারে, সেটার কারণে আমি সেই সুযোগটা হারাচ্ছি। তো স্বাধীনতা থাকা উচিত। আর কপিরাইট আইন বা এটা তো আপনি আমার চাইতে আরো বেশি ভালো জানেন, শিল্পীকে আসলে আটকানোর কিছু নাই, শিল্পী শিল্পীর মতো স্বাধীনভাবে কাজ করে। একদম। সো এই স্বাধীনতাটা আমি বলবো যে ইউটিউব বা ডিজিটাল মিডিয়ায় গান রিলিজের ক্ষেত্রে আরো বেশি হয়েছে। এখন বেশি, আরো যে যার মতো ছাড়ছে, ভাইরাল হচ্ছে। মানে আমি কোনো একটা মানে নতুন একটা ইউটিউব চ্যানেল কেউ একজন, তিনি সেটার ওনার আর কি, তো আমাকে
উনি বললেন যে ভাই আমাকে একটা ভাইরাল গান করে দেন। আচ্ছা, ভাইরাল গান। ভাইরাল গান। এখন আমি অনেকক্ষণ দেখে মানে কথাটা মানে শুনে কেমন জানি লাগলো, আমি চুপ হয়ে গেলাম যে কি অ্যান্সার দিব। আচ্ছা, আমি পরে বললাম যে দেখেন ভাই, আমি ভাইরাল গান তো করতে পারবো না, আমি একটা ভালো গান আপনাকে করে দিতে পারি, আমি চেষ্টা করতে পারি, এটা করতে পারি। ভাইরাল গান এই গ্যারান্টি মানে স্বয়ং আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না যেটা ভাইরাল হবে। মানে ওর নিজের চ্যানেলে, হ্যাঁ তার চ্যানেলে আমাকে দিয়ে একটা গান, আমার একটা গান সে চাচ্ছে, এখন আমি কিভাবে ভাইরাল গান করবো? মানে এটা জ্যোতিষ ছাড়া চিন্তার বিষয় তো আসলে একদমই। সো এই যেটু নিজের চ্যানেলের কথা আসলো, এখন কিন্তু অনেক শিল্পী নিজেদের চ্যানেলে সিলভার বাটন বা অনেক রেগুলার গান প্রকাশ করছে। এটার ভবিষ্যৎটা কি মনে হয় কাজী শুভ? তুমি তুমি নিজেও দীর্ঘদিন ধরে এই কাজটা করছো। সো 5 বছর পর কি লেবেল কোম্পানি থাকবে না, না থাকবে কি থাকবে না, তোমার কাছে কি মনে হয়? আসলে এখানে অনেক কিছু জড়িত। একটা অডিও, আপনি একজন সঙ্গীত পরিচালক, আপনি ইচ্ছা করলেই একটা গান তৈরি করতে পারছেন। তো সবাই কিন্তু সঙ্গীত পরিচালক না, সবাই কিন্তু কম্পোজার না, সবার পক্ষে সেটা সম্ভব না। তারপরে যেটা প্রশ্ন, একটা ভালো মিউজিক ভিডিও অবশ্যই দরকার এবং সেখানে টাকা পয়সারও বিষয় আছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এটা সবার পক্ষে মানে কন্টিনিউ করা বেশ কঠিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর যতদিন আছে আমার প্রোডাকশন হাউসগুলো আমার কাজ করছে, কেন আমি তাদের কাজের ভিতরে আমি দরকার কি? একদম, মানে তাদের মন খারাপের কারণ কেন হব? আমি কাজ করছি, ভবিষ্যতে যদি মনে হয় কখনো করব। আর ইউটিউব তো আসলেই একটা মানে টেনশনের বিষয়। টেনশন আসলে ইউটিউব একটা টেনশনের তো বিষয় যে আমি গান করলাম, ছাড়লাম, ভিউ হলো না, অনেক চেষ্টা করলাম, ইনভেস্টটাই লস। সো কেন আমি রিস্কে যাব? একদম। অনেকক্ষণ কথা হলো, একটু গান শুনতে ইচ্ছে করছে। গান ওকে, শোনাবো শুনশুনি গো। হ্যাঁ, এটা খালেক দেওয়ানার কথা, অসুর রুমির কম্পোজিশন ছিল। ও বো গো বো, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নাই ওর যাইবানি। ও নিতে আইলে নাই ওর যাইবানি। আহা, মানে সবার কিন্তু ভাগ্যে জোটে না হিট গান বা জনপ্রিয় গান। সেক্ষেত্রে তোমার কিন্তু বেশ কিছু গান জনশ্রুত হয়েছে। আসলে এইটাও কিন্তু ওই ইউটিউবের মতোই। আসলে মানে এটা একটা শুকরিয়া, অনেক শুকরিয়া। তোমার সুরে এন্ড্রুদা বোধহয় গান করেছিল, এবং এন্ড্রুদা আজকে অসুস্থ, তার জন্য ডোনেশন সহ অনেক কিছু প্রার্থনা আমরা করি আজকে লাভ বক্সের মাধ্যমে। একটু তোমার সাথে কাজ করার স্মৃতি বা কাজ করার একটু মুহূর্তগুলো আজকে একটু শেয়ার করো। আমি বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় শিল্পী এন্ড্রুদা, আর ওপারে যদি বলি সেক্ষেত্রে উদিত নারায়ণ। মানে এই দুজনের ভিতরে কিন্তু একটা বিষয়, একই রকম একটা বিষয় আছে, দুজনের গোল্ডেন ভয়েস। একদম। তো এটা আমার একটা ড্রিম ছিল যে এন্ড্রুদা আমার সুরে গাইবে, সময় ওনার গান শুনেছি। তো সেই সুযোগটা হয়েছিল। সালাম খোকন প্রপোজ যখন করলা তখন কি বললো? মানে সুযোগটা আসলে আমি বলি, এটা সালাম খোকন যিনি গানের গীতিকার, আচ্ছা আচ্ছা, তারও একটা ড্রিম, তিনি উদ্যোগটা তারই ছিল যে এরকম একটা গান আমি করতে চাই, এবং আমাকে থ্যাঙ্কস দিতে চাই এই কারণে যে আমাকে দিয়ে উনি সুর করানোর দায়িত্বটা দিয়েছেন, একটা গুরু দায়িত্ব, বড় বিষয় এন্ড্রুদার জন্য সুর করা। আর সেই সাথে কলের গানের যে ওনার কায়েস ভাই, উনিও হেল্প করেছেন। তো সব কিছু মিলে আমি যখন গান করলাম, আমি খুব টেনশনে ছিলাম যে দাদা কি পছন্দ করবে কি না, একটা বিষয়, আমি তো অনেক জুনিয়র। তো আমি একটা জিনিস মাথায় রেখেছিলাম তখন, যে দাদার কি টাইপের গানগুলো তখন বেশ জনপ্রিয় ছিল, সেই টাইপের, মানে দাদার মানে 80s-এর গানের কথা বলছো? 80s-এর গানগুলো, বা তারপরে যদি বলি 80s to 90s-ও যদি বলি, হ্যাঁ অনেক পপুলার, অনেক গান হিট দাদার। তো তখন আমি চিন্তা করলাম যে দাদার ঘরানার গানই আমি করলে মনে হয় ভালো হবে। তো সেরকমই চেষ্টা করলাম, এবং দাদাকে ডেমোটা পাঠানো হলো। দাদা বেশ অ্যাপ্রিসিয়েট করলেন, এবং আমার কাছে মনে হলো যে যখন দাদা এসে ভয়েস দিলেন, ভয়েস দেওয়ার সময়
দাদার মানে ভয়েস দেওয়ার সময় দাদার যে একটা উৎফুল্ল একটা বিষয় যে সে খুব মজা পাচ্ছে, মনে হচ্ছিল যে সে তার সেই পুরনো গানগুলোই গাইছে এবং সে খুবই হ্যাপি ছিল। তোমার কণ্ঠে একটু গুনগুন করতে করতে গানটা দেখাতে চাই, তোমার কণ্ঠে একটু শুনে, এবং তারপর আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি এই সুরকারের কণ্ঠে গানটা শুনে এবং গানটা দেখে। প্লিজ গানটা একটু দু লাইন গাও না। অগণিত তারার মাঝে খুঁজে আমি তোমায়, চাঁদ থাকে অবিরাম তোমারে পাওয়া। দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক কথা শুনছি, আড্ডা দিচ্ছি, গান শুনছি কাজী সফর। চমৎকার একটি গান আমরা দেখলাম, এবং এন্ড্রুদার প্রসঙ্গে এটা খুব কমন প্রসঙ্গ, অনেক বছর ধরে আমরা আলোচনা করছি। শিল্পীদের পাশে দুস্থ শব্দটা লাগানো, শেষ জীবনে আসলে আমাদের তো কোনো পেনশন নেই। আমিও কিছুদিন আগে সিঙ্গাপুরের হাসপাতালে প্রায় একবেলা দাদার সাথে অনেকক্ষণ আলাপ করলাম। একই কথা বললেন যে যে কোনো চাকরিজীবীর একটা পেনশন স্কিম থাকে, আমাদের তো সেটা নাই এখনো বহাল, কখনো এটা পরিকল্পনা নাই। তো শিল্পী জীবন সম্পর্কে তুমিও নিজেও এখন পরিণত হয়ে উঠছো, তো এই জীবনটা সম্পর্কে কি মনে হয়, তোমার অবজারভেশনটা কি এই সময়ের? আমি নিজেও মাঝে মধ্যে দুশ্চিন্তায় ভুগি যে কি হবে। আসলে আমাদের উপার্জনটা কিন্তু অনিশ্চিত একদম। আমার কথাই বলি, দেখা গেল যে এই সিজনটা, গত সিজনটা খুব ভালো, অনেক শো করলাম, বাট এই সিজনটা আমার কি হচ্ছে, শো আসবে কিনা, এবং অনেক কম্পিটিটিভ কিন্তু একটা শো এর জন্য অনেক পার্টি বা অনেক কিছু যাচাই বাছাই করে কিন্তু একটা আর্টিস্টকে নেওয়া হয়। তো আমরা কখনো ভালো কখনো খারাপ, মানে আমাদের মানে নিশ্চিত উপার্জন নাই। এটা খুব থাকাটা জরুরি একজন শিল্পীর জন্য, কারণ শিল্পীর এরকমই যে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে, এরকমই মনে হয় আমার কাছে। চিন্তা হয় খুব যে প্রত্যেকটা শিল্পী ফাইনালি, সে যত বড় শিল্পী হোক না কেন, ফাইনালি এই যে একটা দুস্থ, এই শব্দটা ফাইনালি তার নামের সাথে যোগ হচ্ছে এবং নিজের কাছে নিজে একাই থাকে। মানে যতই বলি সংগঠন নিয়ে অনেক রকম তর্ক করাই যাবে, কিন্তু তারপর শিল্পীরা আসলে, তবে আমি কিছুদিন আগেও আমি অনেক চিন্তা করেছি, আমাদের গানের শিল্পীদের কিন্তু কোনো সংগঠন নাই। মানে আছে, নাম বললে আমিও কয়েকটা নাম বলতে পারবো, কিন্তু আসলে সবাই মানে একসাথে থাকা, এখানে ওই সংগঠনের ভিতরেও কিন্তু দলীয়করণ আছে একদম। হ্যাঁ, সেখানেও ভালো লাগা না লাগা, ওখানে যাব না, অমুকে ভালো না, ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো না, কিন্তু সবাই মানে একদম দল মত নির্বিশেষে সবাই এক জায়গায় হবে। আমার কাছে প্রশ্ন, ধরো ফিল্মের ক্যামেরা টেকনিশিয়ানদের সংগঠন খুব স্ট্রং, প্রোডিউসার ইলেকশন হয়, সংগঠন মেবি আছে প্রত্যেকটা, কিন্তু তাদের একটা জোরালো দাবি বা একটা উন্নয়ন প্রকল্প রয়েছে তাদের। একমাত্র গানের শিল্পীদের কিছু নেই, আছে নামে অনেকে, কিন্তু সেভাবে আসলে কার্যকারিতা থাকে না। এটাকে একটা মানে খুব সেলফ ডিপেন্ড যেহেতু শিল্পীরা হয়ে থাকে। কেন যে এরকম হয় আমি জানি না। আমি সাপোজ আমার প্রস্তাব, তুমি কয়টা সংগঠনের সদস্য? আমি একটা সংগঠনের সদস্য না। একটা সংগঠনের সদস্য? আমি আমার জানা মতে কি সংগঠন আছে আমি জানি না। আচ্ছা আচ্ছা। আমার আমি সিম্পল একটা জিনিস শেয়ার করি যে আজকে সংগঠনগুলো এরকমই হওয়া উচিত। ওখানে কোনো সেক্রেটারি সভাপতি থাকবে না, সবার কথাই গুরুত্ব থাকবে। প্রয়োজনে আমার যদি এরকম হয় যে 100 জন মিলে একটা সংগঠন হলো, 10 জন 1 মাস চালাবে, পরের 10 জন আরেকজন চালাবে, সবারই কথা বলার অধিকার থাকবে, এরকম হতে পারে। এবার আসি যে সবারই একটা আরাধ্য বা সবচেয়ে ভালো লাগার জায়গা কিন্তু প্লেব্যাক, মানে গানের শিল্পীদের খুব স্বাভাবিক, সবচেয়ে বেশি বোধহয় খুশি বা মানে উচ্ছ্বাস কাজ করে। আমাদের ফিল্মের অবস্থা যাই বলি, এখন তো খুব বেশি বলার মতো অবস্থা নেই। সেক্ষেত্রে কেমন কাজ বা এই পরিবেশটা কেমন লাগছে তোমার?
আমি খুব বেশি একটা ফিল্মে নিয়মিত না। অনেক গান করেছি, ফিল্মে করিনি তা না, অনেক গানই করেছি। দেখা গেল মগবাজার অনেক গানের ভয়েস দিয়ে এসছে, আদৌ সেই গান রিলিজ হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, এরকম ভয়েস দিয়ে এসছে। হ্যাঁ, অনেক গান গেয়েছি, নাম না জানা অনেক ফিল্মে শুনেছি, এই ফিল্মের নাম এই নায়ক নেই এই, কিন্তু ফাইনালি যে ওই ফিল্ম রিলিজ হয়েছে কিনা আদৌ জানি না। এরকম অনেক গান গেয়েছি। আচ্ছা আচ্ছা। তো যাই ফাইনালি আমার কাছে মনে হয় যে আমি এখানে অডিওতে আছি, এটার একটা স্বাধীনতাও আছে আসলে। হ্যাঁ, আমি ইচ্ছা মতো আমি আমার গানটা আমি তৈরি করতে পারছি, কিন্তু ফিল্মে কিন্তু বেশ টাফ। আমার ওই স্টোরি অনুযায়ী পরিচালকের একটা বিষয় তো থাকেই, হ্যাঁ, তো সবকিছু মিলে ওখানে একটা বাইন্ডিংস থাকে, বরঞ্চ সেটা আরো কঠিন। তারপরও একটা লিপ মেলানোর আগে যে ব্যাপারটা ছিল যে রাজ্জাক ভাইয়ের লিপে খুরশিদ ভাই বা ইন্দুদা গান গাবে, বা জাফর ইকবালের লিপে আমুকে গান গাবে, বা সব মান্নার লিপে, বা এই যে বিষয়টার একটা থাকতো, পরিচালকরা যে আলাদাভাবে ভাবতেন যে আমুকের লিপে খুব মেক বিলিভ করে শুভর কণ্ঠটা, শুভকে দিয়ে, মানে সেই জিনিসটাকে আদৌ এখন হয়? আমার কাছে প্রশ্ন যে এই বিষয়টা নিয়ে এখন পরিচালকরা কিন্তু খুব বেশি ভাবেন না। হ্যাঁ, আবার 5টা গান দরকার, আমি একজন কম্পোজারকে দিয়ে দিলাম, বেশ একটা প্যাকেজ হয়ে গেল। কারেক্ট, মানে খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এগুলো নিয়ে আসলে ভাবাটা খুব সময় এসে গেছে। আমরা আসলে খুব অস্থির একটা সময় পার করছি যে আসলে কি হচ্ছে। কারণ একটা সিম্পল জিনিস আপনি চিন্তা করেন যে গ্রামের দেখা গেল যে ওর শখের বশত গিটার বাজিয়ে বন্ধু মহলে গান গাচ্ছে, ওর প্রয়োজন নেই খুব বেশি এত তালিম, এত শেখার, এত কিছু দরকার নেই, ও গান গেয়ে ছেড়ে দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। তো এর ভিতর থেকে এটা স্বাভাবিক কারণে তখন প্রোডাকশন হাউস চিন্তা করবো ওরে ধরি আগে, সো বিজনেসের কথাই চিন্তা করবে, ওই জায়গায় দায়িত্ববোধটা থাকে না। সো বেশ কঠিন একটা সময় আমরা পার করছি, এবং আমার কাছে খুব অবাক লাগে, আমি এটা বলা উচিত না তারপরও বলি, ইউটিউবের কথা যদি হয় তো তুমি রানু মণ্ডলের এই গল্পটাকে কতটুকু দায়িত্বশীল কাজ মনে করো? ধরো আমাদের দেশের কথা বাদ দিলাম, যেহেতু বিতর্কে আসতে পারে, রানু মণ্ডলকে নিয়ে যে হইচই, পরবর্তীতে কিন্তু যেই সালমান ওকে নিয়ে আসলো, সালমানের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। সো কারণ তারা তো বলবে তাদের মধ্যে সেই শিক্ষার জায়গাটা, তোমার কাছে কি মনে হয় এইসব? একটু নার্সিং এইটা আসলে গেম, আসলে এক ধরনের আমার কাছে মনে হয় যে আমি একটা লটারির মতো, আমি একটা গেম খেললাম, জিততেও পারি, হারতেও পারি, তা আমি জিতে গেছি, সে জানু মণ্ডলকে সে ব্যবহার করে অনেক কিছু হয়ে গেছে, ক্যাসিনোর মতোই আসলে বিষয়টা, এই আর কি। সো আসলে এগুলো নিয়ে আসলে দায়িত্বশীল হওয়াটা খুব জরুরি, দায়িত্বশীল প্রোডিউসার বা অভিভাবকটা খুব জরুরি। আমরা এখন শেষ পর্যায়ে আমি আরেকটু বলি, যেমন গান এবং নাটক এখন পুরোটাই তো ইউটিউবের বিজনেসটা তো ভিজুয়াল একটা বিষয়। এখন আমার কাছে মনে হয় যে একটা নাটক যে টাকা খরচ করে একটা মিউজিক ভিডিও হচ্ছিল, যে একটা বাজে একটা ট্রেন, আমি বাজেই বলবো যে অনেক টাকা খরচ করে কেন মিউজিক ভিডিও বানাইতে হবে? মোটামুটি অল্প টাকার মধ্যেও কিন্তু একটা ভালো মিউজিক ভিডিও বানানো সম্ভব, আমার অখাদ্য না হলেই হচ্ছে। তো সেখানে অনেক একটা ট্রেন চালু হয়েছিল যে অনেক টাকা দিয়ে ভিডিও বানাইতে হবে, সেখানে অনেক বেশি বুস্টও করতে হবে। এই ট্রেনটাই আমাদের, আমি বলবো যে মিউজিক ইন্ডাস্ট্রি ধ্বংসের আরেকটা কারণ, মানে এই ফাঁকগুলোই কিন্তু এরা ঢুকেছে। হ্যাঁ, ঢুকে গেছে। তো এবং সেখানে কিন্তু আপনি নাটকের কথা চিন্তা করেন, একটা নাটক কিন্তু ইচ্ছা করলে যদি 2 থেকে 2.5 লাখ টাকায় একটা নাটক কিন্তু ভালো পরিচিত মুখ দিয়েই নাটকটা করা যায়, এবং সেটা কিন্তু ওয়াচ টাইম বেশি, অ্যাড পড়ছে বেশি। তো ওয়াই আমি 5 লাখ টাকা দিয়ে গান বানিয়ে কি করব? সো ওই চিন্তাটা সবার এখন মাথায় ঢুকে গেছে। তো সেক্ষেত্রে গানটা অনেক সংকটের জায়গায় তৈরি হয়েছে। রাইট। সো এই সংকট নিয়ে আমরা থাকতে চাই না, সম্ভাবনার মানে আশা করি, প্রত্যাশা রাখি। নতুন কি আসছে আর খুব রিসেন্ট আসবে? কলঙ্ক নামে একটা গান আসছে, ডিএমএস এর। কলঙ্ক সফল হোক, গানটা কলঙ্কিত না হোক। গানটা কলঙ্কিত না হোক। তোমার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নিই। প্রিয় দর্শক, ওই যে আসলে প্রিয় মানুষ এবং প্রিয় শিল্পীর সাথে আড্ডা দিতে হলে টাইম ফ্রেমটা ঠিক মতো থাকে না। আমরা শুভর গানে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, এখন যেটা গাইছি এটাও আমার সুর করা গান। আচ্ছা, জাহিদ আকবর ভাইয়ের লেখা, মন পাজর। ওকে। মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। ও ভালোবাসা দিয়ে
রেখেছি অন্তরে, সে যে কেন মন বোঝে না। কেন থাকো দূরে চোখের আড়ালে, মন তুমি ছুঁয়ে দেখো না। মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না।